জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। একটি মহল সুনির্দিষ্টভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে সাইবার হামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দল অপপ্রচারের শিকার বলেও দাবি করেন তিনি। রবিবার রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বই তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মহাসচিব অভিযোগ করেন বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। বিএনপি বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে হুঁশিয়ারি দিয়ে মহাসচিব আরও বলেন বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। আমি তো জোর দিয়ে বলতে চাই বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে। ঢাকা শহরে এসি রুমে কয়েকটা চেয়ার টেবিলে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের এলজিইডি ভবন মিলনায়তনে বিএনপির প্রয়াত নেতা আব্দুল্লাহ নোমানের স্মরণ সভায় একথা বলেন তিনি। কোন কমিশন বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে না, বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে রাজনীতিবিদ। ঢাকা শহরে 10 জন বিজ্ঞ ব্যক্তি চেয়ারে টেবিলে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না, তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই। এই পরিবর্তন আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। জনগণের পক্ষে যায় এমন একটি স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। রবিবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এছাড়াও জুলাই বিপ্লবের 1 বছর যেতে না যেতেই সবার মধ্যে বিভাজন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন ডক্টর ইউনূসের প্রতি ভরসা থাকলেও এই 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার তেমন কোনো কাজ করে দেখাতে পারেনি, তাই নির্বাচন দেওয়াটা জরুরি বলেও জানান তিনি। এছাড়াও ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদিক কাইয়ুম বলেন জুলাই বিপ্লবের পর যে প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সাজানোর কথা ছিল তা করা হয়নি। এ সময় অন্যান্য বক্তারা বলেন জুলাই ঐক্য ধরে রাখতে সবাইকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। ইন্টারিম সরকারের যে দায়িত্ব তারা যদি সেটা পূরণ করতে না পারে তাহলে নির্বাচনে তাড়াতাড়ি যাওয়াটা আমি বিশ্বাস করি আমাদের একমাত্র সলিউশন। নির্বাচন গেলে সবচেয়ে ভালো সরকার চলে আসবে এটা না ভাই, কিন্তু এট লিস্ট সরকার আসবে এবং এই সরকারকে ইতিমধ্যে অনেকদিন চলে গেছে। আপনারা কাকে পছন্দ করবেন জনগণ সেটা নির্ণয় করার জায়গায় মোটামুটি চলে আসছে। একটা ন্যাশনাল কনসেনসাস দরকার যেন এর মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হয়। কিন্তু তখন আমরা এই সমন্বয়কদের থেকে শুনতে পেয়েছি তারা একটা পার্টি ফরমেশন করতে চায়, অথবা তারা নিজেদের মতো করে এই বিপ্লবটাকে নিজেদের মধ্যে নিয়ে যেতে চায়। তাদের কাছে এটাই সবার আগে, তাদেরকে বাংলাদেশ পরিবর্তনের চাইতে তাদের কাছে নিজেদের আখে গোছানোটা সবচেয়ে বড় হিসেবে আমরা তখন দেখতে পেয়েছি। এবং এই তাদের বিট্রয়ালের কারণে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে এবং এই বিপ্লবের যারা স্টেক ছিল তাদেরকে ডিনাই করার কারণে, হিস্ট্রিক্যাল করাপশন করার কারণে আজকে 1 বছর পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভাজন তৈরি হয়ে গিয়েছে। গণ অভ্যুত্থানের পর আজকে 1 বছর না পেরোতেই আমাদের মাঝে অনেক বিভাজন চলে এসেছে। সুতরাং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেখানে রাষ্ট্রের মালিক হিসেবে আমাদের কাছে জবাবদিহিমূলক এবং স্বচ্ছ একটা নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে এমন সরকার থাকবে যে আমাদের কাছে দায়বদ্ধ থাকবে, এমন সরকার থাকবে যেখানে আমাদের দ্বারা নির্ধারিত, আমাদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে যারা জানবে প্রতি 5 বছর পরপর যদি ভোট হয় এবং নির্বাচনে যদি তাদের জিতে আসতে হয় তাহলে অবশ্যই জনগণের মূল্যায়ন করতে হবে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রতীক হিসাবে নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে এনসিপি। একই সাথে শাপলাকে বরাদ্দ না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শাপলাকে এনসিপির প্রতীক বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে একথা জানায় দলটি। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আইনগতভাবে শাপলা পেতে বাধা নেই, বাধা আসলে রাজনৈতিকভাবে লড়াই করার ঘোষণাও দেন তিনি। এনসিপির নেতারা ব্রিফিংয়ে আরও বলেন, 4টি আলাদা উপাদান নিয়ে জাতীয় প্রতীক গঠিত। এসব উপাদানের মধ্যে ধানের শীর্ষ কয়েকটি প্রতীক বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রতীক হিসেবে আছে, তাই এক্ষেত্রে শুধু শাপলাকে জাতীয় প্রতীক বলা ঠিক নয় বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে, এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে। ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। 2 নম্বর জিনিস হলো, আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। দেশের মানুষ গণ অভ্যুত্থানের পর পুরনো দুর্নীতি ও মাফিয়াতন্ত্রে ফিরতে চায় না বলে জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে পিরোজপুরে পদযাত্রায় অংশ নিয়ে একথা বলেন তিনি। জুলাই পদযাত্রা 13তম দিনে রোববার দুপুরে পিরোজপুর যান জাতীয় নাগরিক পার্টির নেতারা। শহীদ মিনারে পথসভায় বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, কেউ কেউ নির্বাচন চায়, কিন্তু এনসিপি দেশের সংস্কার করে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের পর নির্বাচন চায়। পরে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেলে যান ঝালকাঠিতে, সেখানে বক্তব্য দেন নাহিদ ইসলাম। বলেন, অভ্যুত্থানের পর প্রত্যাশিত নতুন বাংলাদেশ এখনও বিনির্মাণ হয়নি। যে নতুন করে বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, বাংলাদেশে কথা বলতে গেলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই, এই ধরনের ষড়যন্ত্র করে, এই ধরনের পায়তারা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধান সংশোধনের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একমত পোষণ করেছে রাজনৈতিক দলগুলো। জরুরি অবস্থা চলার সময় নাগরিক জীবনের অধিকার ও মর্যাদা রদ করা যাবে না বলে বিধান যুক্ত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দলগুলো। 31শে জুলাইয়ের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছে জুলাই সনদ ঘোষণার কথাও জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রধান বিরোধী দলের নেতা তিনি ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কিনা সেটাকে আমরা একমত হয়েছি, কারণ প্রধান বিরোধী দলের নেতা হয়তো এখানে একমত না হলেও তিনি বের হয়ে যদি একটা স্টেটমেন্ট দেন সেটা হয়তো জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবেন। প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, যারা স্ট্যাটাস একজন মন্ত্রীর সমান, তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন। এখন প্রশ্ন আসছে, যদি উনি না থাকতে পারেন, তখন আমরা অল্টারনেটিভ বলেছি যে উনি যদি না থাকতে পারেন কোনো কারণে, তাহলে ডেপুটি লিডার অফ দি অপোজিশন যিনি আছেন, যারা স্ট্যাটাস প্রতিমন্ত্রী, তাহলে উনি সেখানে থাকবেন। 30শে জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায় বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা, এবং আগস্টের আন্দোলনের শহীদদের প্রতি এটা হবে আমাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালনের একটি পদক্ষেপ। একটি দল জুলাই বিপ্লবের ঠিকাদারি নিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রভাব বিস্তার করছে। যারা আওয়ামী লীগের মতো ট্যাগিংয়ের রাজনীতি করছে, তাদের মতের বাইরে গেলেই সুবিধা মতো দোসরের ট্যাগ দিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হওয়া উচিত। এতে একক কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটবে, পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক দাবি করে নির্বাচনের আগ পর্যন্ত যৌথ বাহিনী দিয়ে সাঁড়াশি অভিযান দাবি জানান তিনি।
প্রভাব দেখাচ্ছে যে আমরা গণ অভ্যুত্থানের লোক, আপনি এই কাজ করতেছেন আমরা জানি না, আমাদের খবর নাই। এইভাবে অনেকে কিন্তু গিয়ে সেখানে একটা প্রভাব দেখানোর চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা উৎপাত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে। মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে আরও 2 জন সহ এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, যে কোনো সময় চিরুনি অভিযান চালানো হবে। নিরাপত্তার দাবিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা 2 দিনের কর্মবিরতি পালন করছেন। এই ঘটনার বিচার দাবি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুর থেকে এই দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে গেল বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং পাথর মেরে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন ওই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাজধানীতে মিটফোর্ডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাসহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। দেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে প্রতিবাদ সমাবেশ করেছে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা। রোববার সকালে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এই সমাবেশ হয়। এ সময় শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, দেশের চলমান অস্থিরতার জন্য জনৈতিক দলগুলোই দায় নিতে হবে। দেশে কোনো চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রশ্রয় দেওয়া হবে না। এ সময় তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে বলেন, দেশের এমন পরিস্থিতির জন্য তাদের ক্ষমতায় বসায়নি শিক্ষার্থীরা। সোহাগ হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে দেশের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান তারা। রাজনৈতিক দলগুলো থেকে যেতে চাই, আপনারা বিপ্লব পরবর্তী সময়ে যে সহনশীল আচরণ করার কথা ছিল তা করেননি। যারা দেশ অরাজকতা শুরু করেছে, সেটা যে দলই হোক, বিএনপি, শিবির, এনসিপি, আপনারা ভীত হন, আপনার ইতিহাস দেখে ভীত হন। মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রবিবার বিকেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এ দাবি করেন বাহিনী প্রধান। আনসারের এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই। যদি ব্যর্থ হতো, এবং এটার এই পুরো সিকিউরিটির দায়িত্ব কিন্তু আনসার হসপিটালের একজন এডি, সহকারী পরিচালক, হু ইজ দ্য কমান্ডার অফ দিস পিপল। ইট ইজ নট দ্যাট আমরা তো ওদের সাথে এমওইউ করে এমবডির আনসারগুলোকে তাদের উপরে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দেওয়া। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জুলাই উইমেন্স ডে, ছাত্রলীগের বর্বর হামলা নিয়ে প্রদর্শনী, টিচার্স ইন জুলাই ও আবরার ফাহাদ চলচ্চিত্র প্রদর্শনী। রবিবার বিকেলে প্রশাসনিক ভবনে এসব কর্মসূচির কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। 14 জুলাই উইমেন্স ডেতে অডিও ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো এর আয়োজন করা হয়েছে। বিকেল থেকে বন্ধ থাকবে মেট্রো রেলের টিএসসি স্টেশন। সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। 15 জুলাই ভিসি চত্বরে প্রদর্শন করা হবে এলইডি ওয়াল ইনস্টলেশন। এতে ছাত্রলীগের হামলার বর্বরতা তুলে ধরা হবে। তাছাড়া 17 ডিসেম্বর অনুষ্ঠিত হবে টিচার্স ইন জুলাই ও আবরার ফাহাদ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী। 15 জুলাই ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু থেকে ভিসি চত্বর পর্যন্ত অনেক এলইডি স্ক্রিন থাকবে। সেখানে কিন্তু এই নারীদের যে জয়গান, তাদের যে বীরত্ব গাথা যেসব অ্যাক্টিভিটি ছিল জুলাই, সেগুলো দেখানো চলতে থাকবে। তো এটা হচ্ছে আমার 14-15 তারিখের আয়োজন। আর এরপরে 17 তারিখে আমরা আরেকটা অনুষ্ঠান করব, সেটা হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের স্মৃতিচারণ। 5 তারিখের অনুষ্ঠানটা করবো এবং সেটা খুব বড়সড় করে করবো ইনশাল্লাহ। এটা কালারফুল ইনশাল্লাহ প্রোগ্রাম হবে। যে কারণে জুলাই বিপ্লব হয়েছিল তা যেন কোনোভাবেই বৃথা না যায়, সেজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছে জুলাই ঐক্য সংগঠন। রবিবার দুপুরে রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত জুলাই ঐক্যের প্রতিনিধি সম্মেলনে কথা বলেন বক্তারা। এ সময় তারা আরও বলেন, অনেকেই এই আন্দোলনকে ছোট করে দেখানোর চেষ্টা করছেন। এমন কিছু হলে আবারও
জুলাই যোদ্ধারা রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তারা। জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষক, সংবাদকর্মী, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সম্মানে কেউ কেউ কথা রাখে শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাইয়ের ছাত্রনেতা ও আন্দোলনের ভূমিকা রাখা সংবাদকর্মীরা। এই সময় আন্দোলনের কে কী ভূমিকা পালন করেছে সেই স্মৃতিচারণ করেন বক্তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে যারা সে সময় দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতৃবৃন্দ। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। উচ্চ আদালতে এই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এক সপ্তাহ পর বিষয়টি গণমাধ্যমের নজরে আসে, আলোচনায় আসে। একই সঙ্গে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করা হয়। 3 মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করা হয়। গুলশানে স্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে টিউলিপ সিদ্দিক এই একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেছে বলে অভিযোগ উঠেছে। মামলার তদন্ত যখন শেষ পর্যায়ে তখন এমন আদেশ দিলেন হাইকোর্ট। মামলার অন্য এক আসামি খসরুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে 3 মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। এনবিআর বিলুপ্তির পর গঠিত নতুন 2 বিভাগের সচিব নিয়োগে প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরেই কর্মকর্তারা আন্দোলনে নামেন, যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল, এমন মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির তাদের অগ্রগতি তুলে ধরতে সচিবালয় সংবাদ সম্মেলনে করা হয়। জ্বালানি উপদেষ্টা জানান, এনবিআরকে 2 ভাগ করার বিষয়ে অধ্যাদেশ মৌলিক ত্রুটি ছিল। যারা এটা করেছেন তারা খানিকটা চতুরতার আশ্রয় নিয়েছিলেন। অধ্যাদেশে সংশোধনে সুপারিশ দেবে এই কমিটি। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এনবিআর এর যে এই নামটা এটা না থাকা সহজেই ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই 2টা ডিভিশন হওয়া ভালো। অধ্যাদেশের কিছু ত্রুটি আমরা আইডেন্টিফাই করছি, তো সেই ত্রুটিগুলি আমরা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেব। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের যে বিরোধ, এবং এইটা ওই যে শুল্ক আবগারি এবং আয়কার, এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। প্রথমবার বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন হাজিরা। বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জে কম খরচ হয় 8,28,90,000 টাকা ফেরত দেওয়া হচ্ছে প্রায় 5,000 হাজিকে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এবারই প্রথম হজ ব্যবস্থাপনা নিয়ে তেমন কোনো অভিযোগ শোনা যায়নি মুসল্লিদের কাছ থেকে। অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধেও আগেভাগে ব্যবস্থা নিয়েছিল সরকার। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানান, হজ ব্যবস্থাপনায় সরকারের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই। বাড়ি ভাড়া সহ অন্যান্য সেবা খাতে চার্জ কম লাগায় উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন। খাবার কাছে, অনতি দূরে এবং সাশ্রয়ী মূল্য, ফ্যাসিলিটিস বেশি, ভাড়াটা কম। নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি। এতে কিছু টাকা আমাদের সারপ্লাস রয়ে গেছে। 4,978 জন হাজিকে আমরা সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেব। সিলেটে চা দিতে দেরি হয় বাগবেতনডার জেরে রেস্টুরেন্ট কর্মচারীকে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ জানায়, রবিবার সকালে নগরীর কাজীর বাজারের শাপলা রেস্টুরেন্টে চা খেতে যান স্থানীয় আব্বাস মিয়া। এ সময় চা দিতে দেরি হবে বলে জানালে কর্মচারী রুমেনের সঙ্গে বাগবেতনডা হয়। এ সময় রেস্টুরেন্টের মালিক নিরঞ্জন ঘোষ বিষয় মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর আব্বাস মিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে রুমেনের উপর হামলা চালায়। এক পর্যায়ে
ছুরিকাঘাত করলে মারাত্মক জখম হয়। সে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এই যে নির্মম কাণ্ড করছে আমার মামুর ঘর বাইর লোকে যারা করছে তার আর বিচার চাই। আমরা গরিবে যদি হলো আমরা অত্যাচার করে আমরা বাসমুখিলা আইস মারছে আমার বাইরে খাইলে আমারে মারবো। তাৎক্ষণিক সংবাদ পেয়ে লোকযোদ্ধাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা ঘটনার পরপরই জানতে পেরেছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, হাসপাতালে গিয়েছে, লাশের সুরত হলো করা হয়েছে। যশোরে 11 পিস স্বর্ণের বারসহ 3 চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার সকালে বাঘারপাড়ায় থানার ধলগা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, রবিবার সকালে বাঘারপাড়া থানার ধলগা বাস স্ট্যান্ড এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করে বিজিবি। এ সময় সন্দেহভাজন 3 ব্যক্তির পকেটে মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় 11 পিস স্বর্ণের বার পাওয়া যায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ জানা যায়, আটককৃতরা ঢাকার তাঁতিবাজার এলাকার চোরা কারবারিদের কাছ থেকে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। শেরপুরের ঝিনাইগাতিতে মাইক্রোবাস চাপায় 2 মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। রোববার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন বড় রাংটিয়া গ্রামের সাকিবুল ইসলাম ও জাকারিয়া হোসেন। তারা সবাই রাংটিয়া মার্কাজুত তাকওয়া মাদ্রাসা ছাত্র। পুলিশ জানায়, সন্ধ্যার পর মাদ্রাসা থেকে হেঁটে বাড়ি ফিরছিল সাকিবুল, জাকারিয়া ও আমিন নামে 3 শিক্ষার্থী। এ সময় রাংটিয়া এলাকায় পৌঁছালে বরযাত্রী বোঝায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই 3 মাদ্রাসা ছাত্রকে চাপা দেয়। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত ফের মাইন বিস্ফোরণে হোসেন মিয়া নামে এক বাংলাদেশি নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার সকালে ঘুমধুম সীমান্তের 41 ও 42 পিলারের মধ্যবর্তী মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত হোসেন মিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা। স্থানীয়রা জানায়, রোববার সকালে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে বাঁশ কাটতে যান হোসেন মিয়া। এ সময় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হলে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। সড়ক ও নৌপথ সহ যেখানেই চাঁদাবাজির খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। রবিবার দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে তিনি আরও বলেন, জঙ্গিবাদ নিয়ে গত সরকারের আমলে লাগাতার মিথ্যাচার হয়েছে। দীর্ঘ 16 বছর পর সেই অবস্থা থেকে দেশ মুক্তি পেয়েছে। নতুন বাংলাদেশে নতুন পুলিশ হিসাবে কাজ করার সুযোগ পাওয়ার কথাও জানান তিনি। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি, গণ অভ্যুত্থানের নিহত শহীদ পরিবারের সদস্য, সুশীল সমাজের সদস্য ও জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে গণ অভ্যুত্থানের নিহত শরীয়তপুরের শহীদ 14 পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। চাঁদাবাজি চলবে না, কোনো সন্ত্রাসী চলবে না, এবং চাঁদাবাজ যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে। এটা আমি আপনাদেরকে দৃঢ়কণ্ঠে বলতে পারি। রাজধানীতে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড সহ সারা দেশে সংগঠিত হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে জড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্তের প্রতিবাদে ময়মনসিংহ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন বিএনপিপন্থী চিকিৎসকরা। এ সময় সাম্প্রতিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘিরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তির প্রতিবাদ জানান তারা। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষক সমিতি, মেডিকেল কলেজ ছাত্রদল, চিকিৎসক অ্যাসোসিয়েশন, নার্সেস অ্যাসোসিয়েশন সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশ নেন। অন্যদিকে একই বিষয়ে প্রতিবাদ মিছিল করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। রবিবার বিকেলে পৌর এলাকার জেসি রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে
থেকে বের হয় মিছিল, পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন রোডের মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এই সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাই অতি দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর ফেনী নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীরা। রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থার পাশাপাশি নদী খনন, খাল খনন ও প্রয়োজনীয় বাঁধ নির্মাণের বিষয়গুলো তুলে ধরেন। শিক্ষার্থীরা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে ফেনী ও নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চলে তীব্র জলবদ্ধতা ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। নদী ও খালের নাব্যতা হারানো, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। সেই সঙ্গে বৃহত্তর ফেনী ও নোয়াখালী অঞ্চলকে বন্যা মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় আনারও আহ্বান জানান তারা। দীর্ঘদিনও দাবি পূরণ না হয় চলাচলের অনুপযোগী কাঁচা সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর মরা নদী সংলগ্ন সড়কে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয়রা জানান, দেবীনগর ইউনিয়নের গোলাম মোহাম্মদ আলী মোড় থেকে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত 5 কিলোমিটার সড়ক জুড়ে তৈরি হয়েছে গর্ত। বর্ষায় কাদা ও হাঁটু পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রায় 30,000 মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন সড়কটি পাকা করার দাবি জানানো হলেও তা পূরণ না হয় ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নেন ভুক্তভোগীরা। তবে দ্রুত সড়কটি নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান। চট্টগ্রামে সরকারি জায়গা উদ্ধারে অভিযান নেমেছে প্রশাসন। রবিবার সকালে নগরীর উত্তর কাটল্লির রাসমণি ঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের 40 একর জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ শুরু হয়। এতে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সাথে অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে স্থাপনা ভেঙে দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দখলদারদের দাবি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগ সাজসে এসব জায়গা এতদিন ব্যবহার করছেন তারা। সাগর উপকূলের নগর অংশে পানি উন্নয়নের বোর্ডের 40 একর জায়গায় প্রভাবশালীদের বিভিন্ন স্থাপনা গড়ে ওঠে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতায় 3 দিনব্যাপী উচ্ছেদ কর্মসূচি নেওয়া হয়েছে আপাতত। তবে ভূমির যে পরিমাণ আমাদের আসলে আরও সময় লাগবে এবং আমরা ম্যাসিভ আকারে উচ্ছেদ প্রক্রিয়া কন্টিনিউ রাখবো, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। আসলে 1-2 দিনেই এটা সমাপ্ত হয় না এবং রেগুলার যদি না করা হয় তাহলে আবার দেখা যায় যে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে অবৈধ ভোগ দখলকারীদের। কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগের অভিযান চালিয়েছে দুদক। অভিযানে ড্রেজার মেশিন ব্যবহার না করেও কোটি টাকার তেল আত্মসাতের সত্যতা প্রমাণ। রবিবার বেলা 12:30টার দিকে দুদকের 5 সদস্যের টিম অভিযান শুরু করে। দুদকের কর্মকর্তারা বলেন, ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখিয়ে তেলের কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বিল ভাউচার পরীক্ষা করে তার প্রমাণ পাওয়া গেছে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মণ্ডল ফিলিং স্টেশনের যোগসাজশে তেলের টাকা আত্মসাৎ করা হয়েছে। তিনি আরও বলেন, আলামত সংগ্রহ করে তা আরও খতিয়ে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে 2 দিনে 65 মণ ইলিশ শিকার করে চলতি মৌসুমে সর্বোচ্চ রেকর্ড গড়েছেন FB সাদিয়া 2 ট্রলার। এসব ইলিশ আলিপুরের খানফিশ মাছের আড়তে 39,60,000 টাকায় বিক্রি হয়েছে। রবিবার দুপুরের পর বিপুল পরিমাণে ইলিশ তোলা হয় খানফিশ আড়তে। এ সময় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। পরে ডাকের মাধ্যমে একাধিক পাইকারদের কাছে 39,60,000 টাকায় বিক্রি হয় এসব মাছ। মৎস্য অধিদপ্তর বলছে, সমুদ্রে 58 দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নের সুফল পেতে শুরু করেছে জেলেরা। 42তম বছরে পা রাখল রাজধানীর সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার দিনভর ছিল নানা আয়োজন। রবিবার সকালে হোটেল প্রাঙ্গণের সব বিভাগের কর্মচারীরা জাতীয় সঙ্গীত গেয়ে আয়োজন শুরু করে। অনুষ্ঠানে সোনারগাঁও হোটেলের কর্তা ব্যক্তিরা বর্তমান ইউনিয়নের কমিটি, মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে তাদের সুসম্পর্কের কথা তুলে ধরেন। সামনের দিনগুলোতে হোটেলের ব্যবসা ও কর্মচারীদের উন্নয়ন উভয় বিষয়ে
গুরুত্বারোপ করে এগিয়ে যাওয়া নিয়েও আলোচনা করেন দায়িত্বশীল ব্যক্তিরা। পরে হোটেল প্রাঙ্গণে র্যালিতে অংশ নেন তারা। আন্তর্জাতিক খবর। গেল সপ্তাহে ন্যাটো সমস্যার সমাধান করেছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, সদস্য দেশগুলো নিজেদের প্রতিরক্ষায় আগে 2% অর্থ নিয়মিতভাবে দিচ্ছিল না। এর মধ্য দিয়ে বছরে $1 ট্রিলিয়ন বেশি অর্থের যোগান হবে ন্যাটোতে। শুধু তাই না, সামরিক জোটে যুক্তরাষ্ট্র আধিপত্য আরও বাড়বে। গেল শনিবার ফক্স নিউজের ওই অনুষ্ঠানে শুল্ক নীতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তার মতে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরও শক্তিশালী অবস্থানে যাবে। পয়লা আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র ও মেক্সিকোর পণ্যে 30% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে যদি তারা পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় তাহলে আরও কয়েক গুণ আমদানি শুল্ক আরোপ করার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইইউর পক্ষ থেকে জানানো হয়, পয়লা আগস্টের আগে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাধ্যমে এই শুল্ক দ্বন্দ্ব সমাধানের প্রত্যাশা করছেন তারা। তবে শুক্রবার ইইউ প্রধানকে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্র মন্তব্য করে জানিয়েছে, বহুদিনের অংশীজন হওয়া সত্ত্বেও ইউরোপের সঙ্গে বাণিজ্য করে সম্পূরক কোনো সুবিধা পাচ্ছেন না ওয়াশিংটন। পার্লামেন্টে নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতিসংঘের পর্যবেক্ষক সংগঠন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের বিষয়ে ভাবছে ইরান। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও সংস্থাটিকে আবার পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ ও পরিদর্শনের অধিকার দেওয়া হবে কিনা এ নিয়ে সংশয় আছে তেহরানের। আন্তর্জাতিক এই পর্যবেক্ষক সংস্থাকে আবারও পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণের সুযোগ দিলে এর নিরাপত্তা ঝুঁকি বাড়বে এমন আশঙ্কা থাকার এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইরান। হাসপাতাল থেকে ছাড়া পেলেন মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রোববার রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে ছিলেন তিনি। তার কার্যালয় থেকে জানানো হয়, 100তম জন্মদিনের উদযাপনে অংশ নেওয়া শেষে ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে 20 বছরের বেশি সময় নেতৃত্ব দেয়া মাহাথিরের হৃদরোগ আছে এবং বাইপাস সার্জারিও হয়েছে। গেল কয়েক বছরে বেশ কবার হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে সবশেষ গেল অক্টোবরে শ্বাস প্রশ্বাসের জটিলতার কারণে। বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচ টি20 সিরিজে সর্বনিম্ন 300 টাকা ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট মিলবে 400 টাকায়। সর্বোচ্চ 3500 টাকায় মিলবে ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিট। 15 জুলাই থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু। আর অবিকৃত টিকিট ম্যাচের দিন স্টেডিয়ামের বুথ থেকে বিক্রি করা হতে পারে বলে জানান বিসিবি পরিচালক মাহবুব আনাম। এবারকার টিকিটটা যেটা আপনি পাবেন, ইটস A4 সাইজের প্রিন্ট। সো মানে এখানে এসেও লোকে কিনতে পারবে, কারণ আমরা দেখেছি আমাদের একটা সচরাচর একটা অভিজ্ঞতা হয়েছে যে খেলার দিনেও কিন্তু অনেক লোক এখানে এসে টিকিট কাটতে চায় এই খোঁজে। তো যেহেতু এটা আমাদের প্রথমবারই মেজরিটি আমরা অনলাইনে দিচ্ছি, সেখানেও একটা অংশ থেকে যাবে যারা ম্যাচ ডেতে খেলার টিকিট কাটতে আসবে। যদি থেকে থাকে, আমি তো বললাম যদি অ্যাভেলেবেল থাকে, এমন হতে পারে নাও থাকতে পারে। 10 মিনিটে ও যেরকম বললো সব অনলাইনে সোল্ড আউট হতে পারে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।